নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরলের বালা। মার্টিন কোম্পানির ছোট্ট লাইন, গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। মশাই, বড়গেছে নেমে যাব প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নাম নেই, কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। আরে দাদা, এদের কাণ্ডই এইরকম। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড়গেছি স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়ে দিল, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। আরে ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই সমান দশা। আহ, কি ভুল যে করেছি মশাই এই লাইনে বাড়ি করে। রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি। আমার শ্বশুর বললেন তার গ্রামের বাড়িতে করতে। সে কি, কোথায় মশাই? আরে এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছে না, মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছেন। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচা করে বাড়ি করলুম। দেখছি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা চলছে এই স্টুপিড গাড়িগুলো। আরে 25 কি স্যার, 3-25-75 খেলা বলুন। আমারই পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুরে, ডেলি প্যাসেঞ্জারই করি। কান্না পায় মশাই, এক এক সময় কান্না পায়। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে তো আমার ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারে আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগোছাভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে আর মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে এই 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুঁটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে ইঞ্জিনের ঝকঝক শব্দভেদ করে। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও কিন্তু একইভাবে বসে রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম আমি বেশ। এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখে বুঝতেই পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানাই তো। যাকগে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধ্যা তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল পথও সুগম নয়। ট্রেন আঁটপুর এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচ্ছিৎ ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় ফিরছে।
আবার মাঠ, জাম গাছের মাথায় কালো কালো বাদুড় উড়ে এসে বসছে, খালের পাড়ে মশাল জেলে জেলেরা মাছ ধরার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে তাকালাম। দুজনেই পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানলার বাইরের দিকে চেয়ে আছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা কিন্তু দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোটাই মনে হচ্ছে ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর দুটো স্টেশন গিয়ে রাঢ় দেশের অজ পাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাগে, আমার কেন ওসব ভাবনা। পিয়াসারা স্টেশনের সিগন্যালে সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি হয়। মেসমশাইয়ের চিকিৎসার জন্যে মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাঁপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী প্রায় 1/2 মাইল, আমি বললাম। ছেলেটি বলল, নৌকা পাওয়া যায় খেয়ার? আমি বললাম, এখন নদীতে জল কম, তবে নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে আমি চুপ করেই রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নাবলো উঠল না। ছোট্ট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? যুবকটি বলল, এই যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি। লোকটা বলে কি, এই অজপাড়াগায় ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে? বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা রাস্তাঘাট তো নেই প্রায়। এবারও ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে আমি চেপে গেলাম। কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মিটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করলে, আচ্ছা, ওখান থেকে তীরতল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলুম। তীরতল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বললেন, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। যা আন্দাজ করেছিলাম, কিন্তু তীরলে কেন? সেখানে তো লোকে অন্য উদ্দেশ্যে যায়। বললাম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে বলল, সুর নরম করে, ওকে নিয়ে যাচ্ছি তীরলে, পাগলাকালির বালা আনতে ওরই জন্যে। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পড়ার নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আপনারা এসেছেন কোত্থেকে? আমি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করি। ছেলেটি বলে, অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সাইলাডি কালিয়ারি। এদিকের খবর কিছুই জানি নে আমরা। লোক যেমন বলেছে তেমনি শুনেছি। কি আর করি এখন, ওই মেয়ে সঙ্গে বিদেশ বিভূই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে আমি দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, থপথপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটো প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সৌন্দর্যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটল বলে মনে করবার কারণ নেই। এক চাপাডাঙ্গাতে কোথাও থাকা যদি চায়। কিন্তু পাড়াগায়ে অপরিচিত লোকদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল,
তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মতন উদারতা খুব কম মানুষেরই হবে বলে আমার মনে হয়। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা করে দেখব। ছেলেটি বলল, না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে আমি পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া কারো কাছে ও খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে, সে ভরসা করি নে স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি আজ পর্যন্ত ওকে ভয় পাই না। না না না, সেটা না করাই ভালো। ও অন্য মানুষ হয়ে যায় স্যার একেবারে। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে থামল। তবে কৃষ্ণা চতুর্থীর রাত্রি, অনুমান করা যায় কি ধরনের হবে আরেকটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়ি ঘর বেশি নেই, খানকতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান বিড়ি মুড়ি মুড়কি কিংবা মুদিখানার দোকান। একটা সাইকেল সারানোর দোকানও আছে, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার একপাশে স্থানীয় একটা ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দুটো বা একটা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্তই তারা যায়, নদী পার হওয়ার উপায় কিন্তু এই গরুর গাড়ির নেই, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, কি করবেন, নয়তো স্টেশনেই থাকতে হবে রাতে? না স্যার, যুবকটি বলল, কাল অমাবস্যা, আমাকে তিরল পৌঁছতেই হবে, এখানে থাকলে কাজ হবে না। আপনি আরেকটু কষ্ট করুন না স্যার, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি আর ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। এদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত তাড়াতাড়ি পৌঁছানো যাওয়ার ততই ভালো। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী ছেড়েই বা এদের দিই কী করে এই অন্ধকার রাত্রে? না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশায়ের অদৃষ্টে যা ঘটে ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, কিন্তু পালকি পাওয়া যায় একটু খোঁজ করলে। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় টয়ের কোনো ব্যাপার নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টা রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কিন্তু কথা বলেনি, অন্তত আমি তো শুনিনি। ছইয়ের মধ্যে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? সুন্দর গলা মেয়েটির, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দর মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? যুবকটি বলল, না, গায়ে দেবার তো কিছু আনিনি। বসেক মাস বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানা তুই গায়ে দিবি? মেয়েটি জবাবে বলল, কি নদী দাদা এটা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমিই বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বল্লভপুরে যে দামোদর? আমি জানি, খুব বড় নদী, তাই না রে দাদা? ছেলেবেলায় দেখেছি তো। যুবকটি আমায় বলল, দামোদরের ধারে বল্লভপুর বলে একটা গ্রাম আছে বর্ধমান জেলায়, সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে 2বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়ায় নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকা দুলছে যে। ডুবে যাবি কেন, চুপ করে বসে থাক, দুলছে তো দুলুক না। ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গোয়ালাপাড়ার গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান না, আমাদের অনেক খাবার আছে। ওর দাদা বলল, হ্যাঁ হ্যাঁ, দে না, ওনাকে দে, তুইও খা, কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে কে জানে।
পূর্ণিমা একটা ছোট্ট পুঁটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। বললে, দেখ তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময় কিনেছি। খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে একটু। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটা সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকোতে বসে এক অপরিচিত যুবক ও এক অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল এদের। কিন্তু পরবর্তী মর্মন্তুদ অভিজ্ঞতার পটভূমি ফেলে আজ যখন আবার এই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গিনীদের কথা ভাবি, তখন মনে হয় সেদিন আমাদের সঙ্গে না দেখা হলেই ভালো ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির। তিরল যাবার জন্য ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়ার, সে কথাও বাদ গেল না। গারোয়ান বলল, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবন, লোকের বাড়িঘরের পেছন দিয়ে রাস্তা, ঘরের দাওয়া, মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহুদূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বলল, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূব দিকে প্রায় 2 কোস দূরে। আপনাকে আমরা খুব কষ্ট দিলাম, তাই তো? কি আর কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি চলে গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষের হাসি ফোয়ারা ছুটি দিয়ে বলল, কি আর কষ্ট? না না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলো। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো একটু অপ্রকৃতস্থ হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এই জায়গায়, এ অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপল। ব্যাপার কি? আমার ভয় হলো। মেয়েটি ভালো আছে তো? কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে। যখন জানি না তখন এরকম কথা না বলাই ভালো। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল পৃথিবীতে, যে তার এমন সুন্দর প্রাণভরা হাসি, তাতে মনে আনন্দ না এলেও আনে ভয়। যাই হোক, গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলে না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। বোধহয় আমার একটু তন্দ্রাবেশ হয়ে থাকবে। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে অন্ধকার, আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর আহ আহ শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকটা একটু বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দা আঁটা। আমি কোনো কথা বলার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ধরুন ধরুন, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধ হয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে উ উহ পরক্ষণেই বলল, আহ কামড়ে দিয়েছে, হাত ধরবেন না, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, কি বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেবার সময় বা তখন আমার আর নেই, কারণ মেয়েটি আমার ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, ও কিন্তু কামড়ে দেবে।
আমি কিন্তু কোনো কিছু বাধা দেওয়ার পূর্বেই মেয়েটি আমাকে এক ঠেলা মেরে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে দিল এক লাফ। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁতোয়াল নামাবার পূর্বেই আমিও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরলে যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ অপ্রকৃতিস্থ তো থাকবেই, এই তথ্য তার কাছে অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই অপ্রকৃতিস্থ পাগল, এটা বোধ হয় সে এতক্ষণে ঠাহর করতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু শিগগির চলুন, কাছেই পাতিহাসের খাল, সেদিকে উঠি না যান, টিপকলের আলোটা জ্বালুন তাড়াতাড়ি। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় দুরশি আন্দাজ পথ ছুটে যাবার পর একটা সরু খালের ধারে পৌঁছালাম। তার দুদিকে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে একবারও দেখার অবকাশ পেলাম না যে জিনিসটার গুরুত্বটাই বা কতটা হতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আর কোন দিকে কোন জলা আছে হে গাড়োয়ান, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না ও গাড়োয়ান। না বাবু, কাছে পিঠে আর জলা নাই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমিও খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণ চতুর্থীর রাতের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? সেখানে কতক্ষণ ছিলাম আমি, ঘণ্টাখানেক বোধহয় হবে আজ, তা মনে নেই, তার বেশিও হতে পারে। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বলল, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি। সন্ধ্যের একটু পরেই দেখি গোয়াল ঘরের এক পাশে এক পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, হে কি! তারপর বাড়ির লোক এসে পড়ল। তারপর এনারা এলেন, তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরুলাম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের একই কষ্ট। চলুন চলুন বাবু, গরিবের বাড়ি চলুন, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকরুন একেবারে লক্ষ্মীর পিরতিম। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে বাবু। আপনারা সবাই ব্রাহ্মণ, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে পড়ুন বাবু। অমন হয় বাবু, হতেই পারে। আমার গাড়িতে কাল সকালে তিরল পৌঁছবেন। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরল চলে যেত। আসলে নিয়তি যাকে টানে, তিরল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন বলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার দুটি কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান। উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার দুটো কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠানে আসা যায় না, সেটি অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবত্য, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি
ছজনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করল পূর্ণিমা। পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগে এই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী এই গ্রাম পর্যন্ত রটে গেছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে দিতে। আমি বললাম, সকালের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বলল, ওরা কেন এসেছে সব জানেন? ওরা নাকি আমাকে দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত, দুখানা পা, আমায় দেখার কি আছে? ওর দাদা বলল, আহ, এটা কি কোনো কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমাদের বয়স কত, এই জিজ্ঞেস করছিল ওরা। তারপর বেশ দিব্যি সহজ ভাষাতেই বলল, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। বলেই সে আমাদের পাতে ডাল নাকি একটা পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমার চোখ টিপল। পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীর ওষাদ এ জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এই ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে ওর, যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বলল পূর্ণিমা, আপনাকে আমরা তো বড় কষ্ট দিলুম। আমাদের শয়লাটিতে যাবেন কিন্তু একবার দাদা? বেশ, যাব বই কি দিদি, নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন। আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারির বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বলল, আর একটা জিনিস দেখবেন, সাঁওতালের নাচ, সে একটা দেখার জিনিস। আসুন পুজোর সময়, ভারী খুশি হব আমরা কিন্তু আপনি যদি আসেন। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে কিন্তু আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো আর দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম। আহার আদি প্রায় আধ ঘন্টার পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট্ট কামরাটায়, আর আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত, অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কতক্ষণ পর জানি নে, এবং কেন তাও জানি নে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকম কিছু। তখনই তো এরকম হয়। আবার ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কীরকম যেন একটা শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন একটা গোঙানি বা কাতরানির মতন। কিন্তু একটু পরেই আর শব্দ হচ্ছে না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আবার ঘুম ভাঙল একটু ভোরে। পাশের কামরার দোর তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পর ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকজনও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। আমায় বলল, ঘুমোলেন বাবু? কেমন ঘুমোলেন? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছে বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে কোথাও একটা বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল। এখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30, দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গেছে চারদিকে। রসিক আবার জিজ্ঞেস করলো, এরা এখনো ওঠেনি বাবু? আমি বললাম,
কই, না তো, ওঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, আমি তখন দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকে ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এ অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখা একটু দ্বিধাবোধ করছিলাম, কিন্তু তাও একবার দেখা দরকার। ব্যাপার কি ওদের? জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠলাম। ঠিক বলতে পারি নে, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার আমার কিছু খেয়াল ছিল না। জানলা দিয়ে যা দেখলুম তা এই, প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাত, পূর্ণিমার দাদা চৌকির ওপর বিছানায় উপুর হয়ে কেমন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারছি না। একটা পাশপালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্তমাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি? লোকজন চারদার থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমাকে চাঙ্গা করে 10-15 মিনিট পর আমার জ্ঞান এলো। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার পাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটা যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোন সময় এই বিভৎসকাণ্ড ঘটিয়েছে? নিজের হাতে ভাইকে খুন করে মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা দিব্যি শান্ত নিশ্চিন্তেভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হলো, ঘরে ঢুকলাম। ঘুমন্ত অবস্থায় ওকে দেখে কি সুন্দর আর ছেলে মানুষ, সরল বালিকার মতো লাগলো। কি বলবো, নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে সে প্রলয় ঘটায়। এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে গিয়ে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকবো। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বজ্র, বঁটি, বিছানা, উন্মত্ততার ঘুম সহজে ভাঙেনি তার রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ বেগে ঘুমোলো। পুলিশকেই কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালুম এই ঘোর অন্ধকার রাত্রে। অসহায় উন্মাদিনীর আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা বাবুটি পর্যন্ত। শয়লাটি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথম শুনলুম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী নেয় না, সে কখনো জানে না সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজে রেহাই পেলুম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন এক গাল হেসেও আমার দিকে চেয়ে বলল, আমাদের বাড়ি শয়লাডিতে আসবেন কিন্তু দাদা একদিন, মনে থাকবে তো? বোনকে কিন্তু কথা দিয়েছেন। ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না যে। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে আমার, কান যে বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে বাবা। এসব কয়েক বছর আগেকার কথা।
অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের ওপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছায়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় অপরিচিত জনের পদচিহ্ন আঁকা থাকে। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রোজ্জ্বল পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সে হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে সুদূর রাঁচির উন্মাদ আশ্রমে তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন। বলা বাহুল্য, এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নাম ধাম ব্যবহার করেছি, কারণটা সহজেই অনুমেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরলের বালা গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই উপস্থাপনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথে অস্মিতাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আবার আমি এখানে কোনো গল্প দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর বাকি বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।